আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স লেকচার পাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ বিন মাজ। লেকচার 4 তোমরা অবশ্যই দেখেছো। লেকচার 4-এ আমি সাইকেল করিয়েছিলাম, থার্মোডাইনামিক সাইকেল। আর লেকচার পাসেও সাইকেলই বেসিক্যালি তোমাদের পড়াবো। সাইকেলের একটা পার্ট আর কি পড়াতে বাকি আছে, তোমার ডিজেল সাইকেলটা আমাদের পড়ানো হয়নি। তো ডিজেল সাইকেলটা আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা সামনের পার্টে যাই। আচ্ছা, আজকে আমরা যা যা শিখবো ডিজেল সাইকেলের গাণিতিক সমস্যা ও সমাধান, ঠিক আছে? তো আজকে আমরা শিখবো ডিজেল সাইকেলের গাণিতিক সমস্যা ও সমাধান। তোমার চাকরি পরীক্ষার জন্য ডিজেল সাইকেল খুবই গুরুত্বপূর্ণ, কারণ চাকরি পরীক্ষায় যে ম্যাথ থাকে, তোমার সাইকেল থেকে ম্যাথ থাকলে অবশ্যই সেটা অটো সাইকেল অথবা ডিজেল সাইকেলের ম্যাথ থাকে। আর মনে করো থার্মোডাইনামিক থেকে তোমার হচ্ছে ম্যাথ থাকলে সাধারণত সাইকেল থেকে অথবা হিট ইঞ্জিন থেকে, এই দুটো থেকেই ম্যাথ থাকে। তো সেই হিসাবে বলতে পারো যে সাইকেল ওয়ান অফ দ্য কি বলবো মোস্ট ইম্পর্টেন্ট আর কি চ্যাপ্টার থার্মোডাইনামিক্সের। হ্যাঁ, এরপরে আমরা রেফ্রিজারেশনও করব, হিট ইঞ্জিনের ক্লাসও করবো আস্তে আস্তে ধীরে এরপরে ইনশাআল্লাহ। তো চলো সামনে আমরা আগাই। তো ডিজেল সাইকেল তোমাদের আমি লাস্ট ক্লাসে সবই দেখিয়েছি। তো আমরা ডিজেল সাইকেলের পিভিটিএস ডায়াগ্রাম দিয়ে শুরু করি। হ্যাঁ, দেখো এটা আমি ডিজেল সাইকেলের পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করছি। তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করতে হয় কিভাবে। যে আমার পিভি ডায়াগ্রামে যেটা তোমার কি হবে বলো তো, যেটা 0 ডিগ্রি হবে অর্থাৎ স্ট্রেট লাইন হবে, টিএস ডায়াগ্রামে সেটা অবশ্যই কার্ভ হবে। আর একটা বিষয় হচ্ছে কি, তোমার আমরা যে প্রসেসগুলোর নাম লিখবো, যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1, এই প্রসেসগুলো হচ্ছে তোমার যদি পিভি ডায়াগ্রামে কনস্ট্যান্ট কোনো ভ্যালু পায়, অর্থাৎ যদি ভলিউম কনস্ট্যান্ট হয় অথবা প্রেশার কনস্ট্যান্ট হয়, তাহলে কি শুধু পিভি ডায়াগ্রাম দিয়েই তার বা ওই প্রসেসটার নামকরণ করা সম্ভব। কিন্তু যদি পিভি ডায়াগ্রামে কোনো কনস্ট্যান্ট রেখা বা স্ট্রেট লাইন না পাই, তাহলে সেটা কি বলতো, সেটা অবশ্যই আমার টিএস ডায়াগ্রামের সহায়তা নিতে হবে। কিন্তু শুধু টিএস ডায়াগ্রামের স্ট্রেট লাইন দিয়ে এটা নামকরণ করা যাবে না। তো ধরো উদাহরণস্বরূপ যদি বলি তোমাদের, যে দেখো 1 থেকে 2 যে প্রসেসটা, 1 থেকে 2 প্রসেস দেখো এখানে স্ট্রেট লাইন না, এখানে একটা কার্ভ আছে। তো 1 থেকে 2 তোমরা সবাই বুঝতে পারছো যে এটা কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা কম্প্রেশন হচ্ছে। তাহলে আমরা টিএস ডায়াগ্রামে দেখি 1 থেকে 2 কি, দেখো 1 থেকে 2 এস কনস্ট্যান্ট। এসি কি বলতো ভাইয়া? এস হচ্ছে এনট্রপি। হ্যাঁ, তো এনট্রপি কনস্ট্যান্ট, তাহলে আমরা 1 থেকে 2 প্রসেসের নাম কি দেবো? আইসেন্ট্রপিক। এখান থেকে পাইলাম আইসেন্ট্রপিক, আর এখানে কম্প্রেশন। তাহলে 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন, এই যে এখানে চলে আসছে 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন। এরপরে 2 থেকে 3 কি দেবো? দেখো 2 থেকে 3, এই যে 2 থেকে 3, 2 থেকে 3 এখানে কি হয়েছে বলো তো ভাইয়া? এই যে দেখো প্রেশার কনস্ট্যান্ট, এই যে। তাহলে আমার এই টিএস ডায়াগ্রামে যাওয়ার দরকার নেই, এখান থেকে নামকরণ হয়ে যাবে। তাহলে এটার নাম কি? কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। এই যে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। আচ্ছা, আমি তোমার একটু ইরেজ করে দিই এটা। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। যদিও ডিজেল সাইকেলের আরেকটা বিষয় তোমাদের বলি, ডিজেল সাইকেলকে কনস্ট্যান্ট প্রেশার সাইকেলও বলা হয়, বা তোমার যাই হোক। তো কনস্ট্যান্ট প্রেশার সাইকেল কেন বলা হয়, তোমার এখানে এই 2 থেকে 3 নাম্বার যে প্রসেসটা, এখানে আর কি হিট ইনপুট হয়, ঠিক আছে? অর্থাৎ জ্বালানি কম্বাসন হয়, কম্বাসন হয় এখান থেকে কি পুরো প্রসেসটাই এখানে তাপ তোমার হচ্ছে ইনপুট হয়, যার কারণে এটাকে ওই নামেও নামকরণ করা হয়েছে সাধারণত। আচ্ছা, এরপর 3 থেকে 4, এটা কি দেখো তো ভাইয়া? এখানে কার্ভ আছে, তাই না? 3 থেকে 4 কার্ভ আছে। তাহলে এখানে আমরা 3 থেকে 4 দেখি, দেখো এনট্রপি কনস্ট্যান্ট। তাহলে এটার নাম কি দেবো? আইসেন্ট্রপিক এক্সপানশন। দেখো 3 থেকে 4 কি হয়েছে? ভলিউম কি আগের থেকে বাড়ছে না ভাইয়া? হ্যাঁ, ভলিউম বাড়ছে। তাহলে আইসেন্ট্রপিক কম্প্রেশন এক্সপানশন, ঠিক আছে? তাহলে এটা দিয়েই যে আইসেন্ট্রপিক এক্সপানশন, সরি আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। হ্যাঁ, বাড়ছে, এক্সপান্ড হয়েছে। আর 4 থেকে 1 কি বলতো? 4 থেকে 1 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। হ্যাঁ, এখানে ভলিউম কনস্ট্যান্ট হয়ে গেছে, যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস দিয়ে দিছি। আচ্ছা, এই ছিল হচ্ছে তোমার ডিজেল সাইকেলের পিভিটিএস ডায়াগ্রাম। আচ্ছা, আমাদের ডিজেল সাইকেলের যে ম্যাথ করবো আমরা, সেই ম্যাথগুলো করার যে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এটা। হ্যাঁ, ইটা ইকুয়ালস টু 1 - 1 বাই আরসি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু রো পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা ইন্টু রো মাইনাস 1। আচ্ছা ভাইয়া বলো তো, এই রোটা কি? এখানে নতুন টার্ম আসলো, তাই না? এই রোটা হচ্ছে কাট অফ রেশিও। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে কাট অফ রেশিও। এরপরের স্লাইডে আছে অবশ্য, যদিও সব কিছু। দেখো তোমরা একটা জিনিস, আমরা অটো সাইকেলের যে ইফিসিয়েন্সি বের করছিলাম, অটো সাইকেলের ইফিসিয়েন্সি কোন পর্যন্ত ছিল? এই যে আরসি পাওয়ার গামা মাইনাস 1 এই পর্যন্ত ছিল, তাই না? কিন্তু এইটুক ছিল না। তো এখানে ডিজেল সাইকেলে এইটুক অ্যাড হয়েছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, দেখো এইটুকের ভ্যালু কি হবে বলো তো? এইটুকের ভ্যালু কি হবে তোমরা বলতে পারো? এইটুকের ভ্যালু দেখো, এই যে রো এর মান যদি তোমার সরি গামা তোমার হচ্ছে রো এর মান, মনে করো যদি হচ্ছে দ্বিপরমাণু গ্যাস হয়, তাহলে কি এটার মান তোমার হচ্ছে গামার মান 1.4,
রো এর মান সাপোজ ধরলাম মনে করো 1.7 বা 8 ধরলাম, বা মনে করো 1.5ই ধরলাম, হ্যাঁ, তাহলে 1.5 পাওয়ার মনে করো 1.4, তারপরে কি -1, তার মানে এটা অবশ্যই আমার কি ভ্যালু আসবে, ফ্র্যাকশন আসবে না, এটা একের থেকে বেশি হবে, হ্যাঁ। আচ্ছা, আর নিচে যেটা, নিচে একের থেকে বেশি বা বলতে পারো যে পজিটিভ ভ্যালু আসবে আর কি। আর নিচে যেটা গামা ইন্টু রো -1, দেখো রো এর মান যদি 1.5 হয় তাহলে 1 বিয়োগ করলে 0.5, 0.5 এর সাথে 1.4 গুণ করলে 0.7 হয়। আচ্ছা, 0.7 এর সাথে এটা যদি ভাগ দেই আমরা, হ্যাঁ, তাহলে কি ফ্র্যাকশন দিয়ে যদি আমরা কোনো বড় সংখ্যাকে ভাগ দেই তাহলে সেটা বেশি হবে, হ্যাঁ, তাহলে সেটা কি হবে, বেশি হবে। সেটার সাথে আমার এটারে গুণ দেব, এটারে গুণ দিলে কি হবে বলো তো, এটারে গুণ দিলে কিন্তু বেশি হয়ে যাবে, আলটিমেটলি বেশি হয়ে যাবে না, হ্যাঁ বেশি হয়ে যাবে। মনে করো এটার মান আসছে সাপোজ মনে করো কিছু, এটার সাথে এটার মান মনে করো সাপোজ 1 বা 2, সাপোজ এটার মান 2, 2 এর সাথে যদি আমি কিছু গুণ করি, মনে করো 0.4 ছিল এটা, এটার মান আসছে কত 0.4, হ্যাঁ 0.4 এর সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে 0.8 হয়ে যাবে। 8 হয়ে গেলে কি হবে বলো তো, এফিসিয়েন্সি কমে যাবে, এফিসিয়েন্সি কমে যাবে, তাই না। এই যে 1 এর ভিতর থেকে বিয়োগ দিবা, 1 এর ভিতর দিয়ে যদি বিয়োগ দাও কত 0.4 ইন্টু 2 মানে 0.8, তাহলে এটার এফিসিয়েন্সি কত হবে 0.20 মানে 20%। কিন্তু যদি তুমি অটো সাইকেলের ক্ষেত্রে চিন্তা করো যে অটো সাইকেলের ক্ষেত্রে তাহলে এইটুকু নাই, তাহলে এফিসিয়েন্সি কত 0.60। তাহলে বোঝা গেল কম্প্রেশন রেশিও যদি তোমার সেম হয় তাহলে কি হবে বলো তো ভাইয়া, কম্প্রেশন রেশিও সেম হলে তোমার ডিজেল সাইকেলের এফিসিয়েন্সির থেকে অটো সাইকেলের এফিসিয়েন্সি বেশি হবে। কিন্তু আমরা যেটা জানি ডিজেল সাইকেলের কম্প্রেশন রেশিও অবশ্যই বেশি হবে, ঠিক আছে, অবশ্যই বেশি হবে। আচ্ছা চলো আমরা সামনে যাই, আইসি ইঞ্জিনের পরিমাপের মৌলিক শর্তসমূহ। আমি এই ফিগারটা লাস্ট ক্লাসেও তোমাদের দিয়েছি, তারপরও আজকে আরেকবার দেখাই। দেখো এখানে যে এই ম্যানিফোল্ডটার নাম হচ্ছে ইনলেট ম্যানিফোল্ড, এটা এক্সস্ট ম্যানিফোল্ড। এখানে দেখো এটা হচ্ছে তোমার সিলিন্ডার হেড, সিলিন্ডার হেডের মানে বলতে পারো যে এটা সিলিন্ডারের উপরের অংশ, হ্যাঁ। তো এই জায়গাটুকুর নাম হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, এই জায়গাটুকুর নাম ক্লিয়ারেন্স ভলিউম, আর এই পয়েন্টটার নাম টিডিসি, হ্যাঁ, টপ ডেড সেন্টার, অর্থাৎ পিস্টন এর উপরে আর যেতে পারে না। তো এইটা ক্লিয়ারেন্স ভলিউমও বলতে পারো, আবার এটাকে কম্বাসন চেম্বারও বলতে পারো, কারণ কি এইটুকুর ভিতরেই জ্বালানির দহন হয়। তো ডিজেল ইঞ্জিনে কি হয় ভাইয়া বলো তো, ডিজেল ইঞ্জিনে সাকশন স্ট্রোক যখন হয় তখন পিস্টনটা কোনমুখী হয়, যখন এটা সাকশন করে তখন এটা নিম্নমুখী হয়, ঠিক আছে, নিম্নমুখী হয়, যার ফলে কি এখানে ভ্যাকুয়াম সৃষ্টি হয়। ভ্যাকুয়াম সৃষ্টি হলে যে ইনলেট ম্যানিফোল্ডটা খুলে যাবে এবং এখান থেকে বাতাস ঢুকবে, ঠিক আছে। বাতাস ঢোকার পরে কত দূর আসবে বিডিসি পর্যন্ত, এরপর বিডিসি থেকে যখন টিডিসি ঊর্ধ্বমুখী যেতে যাবে তখন এই ভালভটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এই ভালভটা বন্ধ হয়ে যাবে, আর এটা আগে থেকে বন্ধ অবস্থায় থাকবে, বুঝছো ভাইয়া। তো তখন এই পিস্টন যখন আবার কম্প্রেশন স্ট্রোকের শেষে টিডিসিতে পৌঁছাবে তখন কি হবে বলতো, এই বাতাসের চাপ তাপ সবকিছু অনেক বেড়ে যাবে। কারণ কি ভলিউম যখন কনস্ট্যান্ট, আমরা বয়েলের সূত্র থেকে কি শিখছিলাম, বয়েলের চার্জের সূত্র থেকে আমরা শিখছিলাম না যে P1 V1 ভাগ T1 সমান P2 V2 ভাগ T2, তাই না ভাইয়া, এটা শিখছিলাম, P2 V2 ভাগ T2। দেখো এখান থেকে তোমরা যদি দেখো যে যদি ভলিউম আমার কনস্ট্যান্ট হয়, এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, তাহলে আমার ভেরিয়েবল থাকে কি, এখানে থাকে আমার E1 P2 T1 T2। তো আমার বোঝা গেল প্রেসার আর টেম্পারেচার কিন্তু বাড়বে আর কি, বুঝতে পারছো, প্রেসার আর টেম্পারেচার মানে দুইটার ভিতরে আদান প্রদান হবে, কিছু না কিছু অবশ্যই হবে। তো যখন এটা হবে এর ভিতরে তখন কি হবে, এই যে দেখো এই জায়গাটা একটা পয়েন্ট দিছি, এই জায়গাটায় একটা ইনজেক্টর থাকবে, কি থাকবে ভাইয়া, এখানে একটা ইনজেক্টর থাকবে, ডিজেল ইঞ্জিনে ইনজেক্টর থাকে, ঠিক আছে। তো এই ইনজেক্টরের মাধ্যমে কি জ্বালানি এখানে ইনজেক্ট করা হবে, কোন জ্বালানি, ডিজেল জ্বালানি। ইনজেক্ট করলে যে উচ্চ চাপ এবং তাপের ভিতরে যখন জ্বালানি ইনজেক্ট করা হবে তখন এখানে বুম, এখানে জ্বালানির দহন হবে এবং কি হবে অনেক তাপ উৎপাদন হবে এবং এই পিস্টনের উপর ধাক্কা দিবে এখানে যে বাস্ট করার কারণে, তখন এই পিস্টন নিম্নমুখী হবে এবং এর সাথে সংযুক্ত কানেক্টিং রডের মাধ্যমে ক্রাঙ্কশ্যাফট ঘুরবে। এরপরে আস্তে আস্তে তোমরা জানো বাকিটা, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে মেন যে টার্মগুলো দেখো, এখানে বোর, এখানে সিলিন্ডারের যে বোর অর্থাৎ আমার ব্যাসটা সেটাকে বোর দ্বারা ডিফাইন করে, এর আগের ক্লাসে তোমরা দেখছো যদিও, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা সিলিন্ডার বোর কি জিনিস, সিলিন্ডারের অভ্যন্তরীণ ব্যাসকে বোর বলে, এটা তোমরা আগের ক্লাসে দেখছো, স্ট্রোক লেন্থ এগুলো সব দেখছো, সুইফট ভলিউম দেখছো, সুইফট ভলিউমটা কি, ইঞ্জিন ক্যাপাসিটিটা কি সেটাও দেখছো। আচ্ছা এখন কম্প্রেশন রেশিও লাস্ট ক্লাসে দেখছো, আমাদের যেটা দেখতে হবে এখন কাট অফ ভলিউম। কাট অফ ভলিউমটা কি ভাইয়া, কাট অফ ভলিউমটা হচ্ছে সিলিন্ডারের যে আয়তনের মধ্যে জ্বালানির কাট অফ ঘটে তাকে কাট অফ ভলিউম বলে, সিলিন্ডারের যে আয়তনের মধ্যে জ্বালানির কাট অফ ঘটে।
আচ্ছা তোমাদের দেখো ডিজেল সাইকেলের আমি পিভি ডায়াগ্রামটা এখানে একটু অঙ্কন করার চেষ্টা করি, দেখি তোমাদের দেখাতে পারি কিনা। দেখো এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম। হ্যাঁ, কি বলতেছে যে সিলিন্ডারের যে আয়তনের মধ্যে জ্বালানি কাট অফ ঘটে। আচ্ছা দেখো তো, জ্বালানি কিন্তু সব জায়গায় কাট অফ হয় না, ঠিক আছে? মানে পুরা সিলিন্ডারের আয়তন কি জুড়ে কি কাট অফ হয়, মানে ফুয়েল ইনজেক্ট হয় না, কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে হয়। সেটা কতটুকু বা নির্দিষ্ট আয়তন জুড়ে হয় সেটা সেটা বলছে কি সিলিন্ডারের যে আয়তনের মধ্যে জ্বালানি কাট অফ ঘটে তাকে কাট অফ ভলিউম, মানে ওই এরিয়াটুকু কি কাট অফ ভলিউম বলে। সাধারণত আমরা কি জানি বলো তো, দেখো এটা যদি 1 হয়, এটা 2 হয়, এটা 3 হয়, এটা 4 হয়, এ দেখো এই যে V3, হ্যাঁ এই V2 থেকে V3 অর্থাৎ এই জায়গাটুকুর ভিতরেই জ্বালানির কাট অফ হয়, কিন্তু আলটিমেটলি বুঝতে পারছো এই জায়গাটুকুর ভিতরেই কি হয়, জ্বালানির কাট অফ হয়, ঠিক আছে? তাহলে এটা বের করবো কিভাবে, কাট অফ ভলিউমটা কিভাবে বের করবো বলো তো ভাইয়া? কাট অফ ভলিউম বের করবো আমি V3 মাইনাস V2, তাহলে কিন্তু আলটিমেটলি আমার এই কাট অফ ভলিউমটা বের হয়ে যাবে। আচ্ছা যাই হোক, পরের ইয়েতে যাই, থামো আমি এটা ইরেজ করি আর কি। আচ্ছা দেখো এখানে আমি দিচ্ছি যে কাট অফ রেশিও, এরপর হচ্ছে কাট অফ রেশিও, এই যে এটাই আমাদের মেন। হ্যাঁ, কাট অফ রেশিওটা আর কি নিয়ে আসতে হবে। কাট অফ রেশিওটা কি, এটা হচ্ছে কাট অফ ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম। আচ্ছা ভাইয়া এটা একটা রেশিও, সেটা কি কাট অফ ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম। তো ওই যে আমি ফিগার ড্র করছিলাম, আমি এটা মুছে দিয়ে ভুল করলাম দেখছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার এখানে ছোট পরিসরে আঁকি, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। দেখো কাট অফ ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম, তাহলে আমার কাট অফ ভলিউম কোন পর্যন্ত, যদি এটা 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, ঠিক আছে? তাহলে আমার বসে যে কাট অফ ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম, তাহলে V3 নাকি, তাহলে V3 ভাগ V2, ঠিক আছে? এই হচ্ছে আমার কি বলতো, এই V3 ভাগ V2 নাকি, না V3 মাইনাস কি থাকবে, একটু থাকবে কিন্তু। এই যে দেখো এই কাট অফ ভলিউমটা আমরা বের করবো। যাই হোক এর পরের অঙ্কতে তোমাদের দেখাতে পারবো। দেখো এখানে লেখা আছে সিলিন্ডারের যে আয়তনের মধ্যে জ্বালানির কাট অফ ঘটে তাকে কাট অফ ভলিউম বলে। সিলিন্ডারের যে আয়তনের মধ্যে জ্বালানি কাট অফ ঘটে তাকে কাট অফ ভলিউম বলে। আছে গাণিতিক সমস্যাগুলিতে যায়। দেখো প্রথম যে ম্যাথটা ডিজেল সাইকেলের, একটি ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 13:1 এবং স্ট্রোকের 8% যদি ফুয়েলের কাট অফ হয় তবে তাপীয় দক্ষতা কত? গামার মান দেওয়া আছে 1.4, অর্থাৎ এটা দ্বিপরমাণু গ্যাস। তো প্রথমে দেখো দেওয়া আছে যে একটি ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 13:1। কম্প্রেশন রেশিও মানে আমরা কি পড়ছি ভাইয়া বলো তো? আমরা পড়ছিলাম যে টোটাল ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম, টোটাল ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম, টোটাল ভলিউম ভাগ কি বলো তো? আচ্ছা দেখো একটি ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 13:1 এবং স্ট্রোকের 8% যদি ফুয়েলের কাট অফ হয় তবে তাপীয় দক্ষতা কত? গামা সমান 1.4। আচ্ছা ভাইয়া দেখো তো, এখানে আমরা কম্প্রেশন রেশিও সমান কি পড়েছিলাম? কম্প্রেশন রেশিও সমান পড়েছিলাম যে টোটাল ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম, তাই না? তাহলে এটা আমরা লিখতে পারি কি, আমরা এখানে আগে একটা ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রামটা ড্র করি। হ্যাঁ, তোমরা যদিও এরপরে এখানে সম্ভবত ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রামটা চলে আসবে, এই যে চলে আসছে, আমি এখান থেকে দেখাই তোমাদের। দেখো কম্প্রেশন রেশিও দেওয়া আছে 13:1, তাহলে আমার কম্প্রেশন রেশিওটা কি ভাইয়া? এই যে এটা, তাই না? সি আর কম্প্রেশন দেখো ভিএস প্লাস ভিসি ভাগ ভিসি, এটা তো আমরা শিখছিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি যে 1 প্লাস কত বলো, 1 প্লাস ভিএস ভাগ ভিসি, তাই না? এটা লিখতে পারি কত সমান 13:1, তাই আমি 13 দিয়ে দিলাম একবারে, বুঝতে পারছো? বা এটা যদি 13 ভিতরে 1 বিয়োগ দাও তাহলে কত থাকে? 12। 12 সমান কত বলো তো? 12 সমান ভিএস ভাগ ভিসি, এটা আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা এত দূর লেখার দরকার নাই, এই পর্যন্ত বুঝলেই হবে। আচ্ছা এখন আমরা দেখো এখানে কম্প্রেশন রেশিও 13 লিখছি, এরপরে ভিএস ভাগ ভিসি সমান 12 লিখছি। এখন এই যে ভিএস ভাগ ভিসি, ভিএস ভাগ ভিসিটা কি ভাইয়া? দেখো ভিএস হচ্ছে সুইফট ভলিউম, ঠিক আছে? ভিএসটা কি সুইফট ভলিউম। সুইফট ভলিউম কোনটুক? সিলিন্ডারের যে এলাকার ভিতরে পিস্টন ওঠানামা করে কার্য সম্পাদন করে তাকে সুইফট ভলিউম বলে। সেটা কোনটুক বলো তো? সুইফট ভলিউম দেখো এই যে V1 পর্যন্ত, কোন পর্যন্ত? সুইফট ভলিউম V1 পর্যন্ত। কোন থেকে? এ দেখো এই যে V2 থেকে, এইখান থেকে এইটুকের ভিতরে তো পিস্টন যাওয়া আসা করে, তাই না? এটুকের ভিতরে পিস্টন, এটা তো টিডিসি, এটা কি ভাইয়া? এটা হলো টিডিসি আর এটা বিডিসি, ঠিক আছে? তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে ভিএস বা V1, এই যে আমি যেমন V1 দিয়ে দিছি। এরপরে কি ভাইয়া? এরপর হচ্ছে V2। V2 কোনটা বলো তো? V2 হচ্ছে দেখো এখান থেকে এই পর্যন্ত এটুক V2। V2 কোনটুক? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এটুক V2, এখান থেকে এটুকের মান কত? এখন যেহেতু মান দেওয়া নাই, দেখো এখানে এটা রেশিও দেওয়া ছিল 13:1,
তো আমি এখানে মিটার কিউব দিছি, যদিও তোমরা না দাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি একটা ইউনিট বসাই দিয়েছি যে 12:1 কিছু নাই, মানে 1 আছে। আমি এটার মান দেখানোর জন্য এভাবে দেখাইছি যে V1 সমান 12 মিটার কিউব, V2 সমান 1 মিটার কিউব, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা আগাই, দেখো কাট অফ ভলিউম সমান কি, আমি বলছিলাম কোনটুকে কাট অফ হয়, এইটুকে কাট অফ হয়, তাই না? তাহলে আমার এই পর্যন্ত যদি পৌঁছাইতে হয়, অর্থাৎ V3 পর্যন্ত পৌঁছাইতে হয় ভাইয়া, তাহলে কোথায় থেকে যাওয়া শুরু করতে হবে? আমার এখান থেকে এটুক যাইতে হবে না, ক্লিয়ারেন্স ভলিউম টুক নিতে হবে না, তাহলে V2 প্লাস কি, V2 প্লাসে দেখো এই এরিয়া টুক, তাই না? এই এরিয়া টুক নিতে হবে। আর এই এরিয়া টুক কত, দেখো এখানে বলছে যে স্ট্রোকের 8% যদি ফুয়েল কাট অফ হয়, স্ট্রোকের 8%, তাহলে স্ট্রোক কোনটুক? স্ট্রোক হচ্ছে তোমার এই যে V1, স্ট্রোক হচ্ছে V1, এই যে সুইফট ভলিউম এখান থেকে এই পর্যন্তই হচ্ছে স্ট্রোক ভলিউম, ঠিক আছে, যেটুকের ভিতরে যাওয়া আসা করে কার্য সম্পাদন করে। তাহলে তারই কত পার্সেন্ট? 8%। তাহলে সুইফট ভলিউম ইন্টু 0.08, ঠিক আছে। তাহলে কি পেয়ে যাবো আমি? কাট অফের অংশটুকু পেয়ে যাবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে কাট অফ ভলিউম সমান কত? তাহলে ক্লিয়ারেন্স ভলিউমের মান তো 1 ছিল, তাহলে 1 প্লাস, এরপর দেখো সুইফট ভলিউম কত বের করছিলাম? V1 এর মান 12 বের করছিলাম, তো এখানে 12 ইন্টু 0.08 দিলাম, তাহলে 1.96 মিটার কিউব হলো। এটা কি হলো? কাট অফ ভলিউম হলো। এটা কিন্তু কাট অফ রেশিও না, ঠিক আছে। এবার আমরা কি লিখবো? কাট অফ রেশিও রো সমান কাট অফ ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম। আমরা তো এটাই জানি, কাট অফ ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে কাট অফ ভলিউমের মান কত? এই যে 1.96, আর ক্লিয়ারেন্স ভলিউম কত? 1। তাহলে 1.96 ভাগ 1 সমান কত হয়? 1.96 হয়, ঠিক আছে। দেখো এটা এখানে যে দেওয়া হয়েছে, থামো আমি এটা মুছে দেই, ইরেজ করে দেই। দেখো 1.96, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন যা শুধু আমরা তাপীয় দক্ষতার সূত্রটা বসাই দিব। আমাদের সব ডাটা এখানে চলে আসছে। এই যে ইটা সমান 1 - 1 ভাগ RC পাওয়ার গামা -1 রো পাওয়ার গামা -1 বাই রো ইন্টু গামা -1, সরি গামা ইন্টু রো -1, হ্যাঁ। তো এখানে আমরা ডাটার মানে ক্যালকুলেটারে এটা সলিউশন করব কিভাবে? তুমি যদি প্রথম দিক থেকে করতে চাও, সাধারণত বড় ক্যালকুলেটারে যদি তুমি অর্থাৎ ইএস প্লাস ক্যালকুলেটারে অথবা তোমার হচ্ছে ইএক্স, যাই হোক, এই সাইন্টিফিক ক্যালকুলেটারগুলোতে যেগুলোতে সমীকরণটা পুরোপুরি একবারে তুলতে পারবা, সেখানে করলে ঠিক মান আসবে যদি এই পুরোটা তুলো। কিন্তু যদি তুমি এমনি ম্যানুয়াল যে ক্যালকুলেটারগুলো যেগুলোতে বড় ইকুয়েশন একবারে তোলা যাবে না তোমার ভগ্নাংশ আকারে, সেখানে যদি তুমি এই প্রথম থেকে লেখো, তাহলে জিনিসটা মানে বা ভাগাভাগি করে করতে চাও, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। তোমরা যেটা করবা, তোমাদের সব থেকে আমি একটা প্রপার নিয়ম শিখাই দিচ্ছি, তোমরা পিছন থেকে ব্যাক ক্যালকুলেশন করবো, অর্থাৎ এইটুকের আগে মান বের করবা, হ্যাঁ। রো পাওয়ার গামা, অর্থাৎ রো এর মান কত? এখানে রো এর মান 1.96, আমি এখানে দেখাই, দেখো রো এর মান এই যে 1.96 পাওয়ার 1.4, এটা গামার মান -1, 1.4 ইন্টু এটা হলো গামার মান রো -1, হ্যাঁ। এখন তোমরা এইটুকু আগে ক্যালকুলেটারে হিসাব করবা, এইটুকু হিসাব করার পরে এইটার সাথে এটা গুণ দিবা। কোনটা গুণ দিবা? 1 ভাগ 13 পাওয়ার, এটি 13টা কি বলতো? 13টা কিন্তু কম্প্রেশন রেশিও ভাইয়া। এই কম্প্রেশন রেশিও কিন্তু এটাই বসবে এখানে, যেন আবার তোমরা এটা ছোট করে দিও না, ঠিক আছে। এটা বসাবা, তারপরে যে 1 মাইনাস করে দিবা, তো যেটা আসবে সেটার সাথে 1 দিয়ে বিয়োগ দিয়ে দিবা, তাহলে দেখবে ইনশাআল্লাহ অ্যান্সার হয়ে যাবে। এটার অ্যান্সার হচ্ছে 0.58% অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এটার তাহলে দক্ষতা পেয়ে গেলাম। চলো আমরা আর একটা ম্যাথ সলিউশন করার চেষ্টা করি। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে একটি ডিজেল ইঞ্জিনের বোর মানে কি বলতো? ওই যে ব্যাস 140 মিলিমিটার, স্ট্রোকের দৈর্ঘ্য 190 মিলিমিটার, ক্লিয়ারেন্স ভলিউম সোয়েপ্ট ভলিউমের 8% হয়। কি বলছে ভাইয়া? ক্লিয়ারেন্স ভলিউম মানে ভিসি সমান কি বলছে বলতো? সোয়েপ্ট ভলিউমের 8% হয়। তাহলে ভিএস গুণ কত বলতো? 0.08, এইটা, হ্যাঁ 0.08। আচ্ছা, এবং স্ট্রোকের 5%-এ ফুয়েলের কাট অফ ঘটে। স্ট্রোকের কত পার্সেন্টে কাট অফ হচ্ছে? 5%-এ ফুয়েলের কাট অফ হচ্ছে, এইটুকু আমাদের প্রয়োজনীয়। তবে কম্প্রেশন রেশিও এবং তাপীয় দক্ষতা কত? তাহলে কম্প্রেশন রেশিও বের করতে বলছে এবং থার্মাল এফিসিয়েন্সিও বের করতে বলছে, গামার মান দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা বোর লিখলাম, যেগুলো দেওয়া আছে গিভেন ডাটা লিখে, এরপরে তোমার লেন্থ অফ স্ট্রোক লিখলাম, এরপরে ভিসি সমান ভিএস ইন্টু 8%, এটা লিখে দিলাম। কম্প্রেশন রেশিও যে সূত্র আমরা জানি সেটা লিখলাম। আমি এখানে একটা ডিজেল সাইকেলের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি পিভি ডায়াগ্রামের। এখন আমরা প্রথমে কি সুইফট ভলিউম বের করবো। তো আমরা সুইফট ভলিউমের সূত্র আগে শিখছিলাম অটো সাইকেলের ম্যাথ করার সময়, একই সূত্র, পাই স্কোয়ার ভাগ 4 ইন্টু এল। এখান থেকে যা শুধু আমরা কি বের করে ফেলবো? ভিএসটা বের করে ফেলবো। এটা মানটা বসায় দাও, তাহলে এই যে ভিএস সমান 2.92 ইন্টু 10⁻³ মিটার কিউব। এটা কি পেলা? সুইফট ভলিউম পেলা। এর সাথে কি করবা? যা শুধু ক্লিয়ারেন্স ভলিউম বার করার জন্য 0.08 দিয়ে গুণ দিয়ে দিবা।
যেহেতু বলছে ক্লিয়ারেন্স ভলিউম সোয়েট ভলিউমের 8%, তাহলে এখান থেকে কি পেয়ে যাবা, ক্লিয়ারেন্স ভলিউম পেয়ে যাবা। এরপরে যা শুধু কম্প্রেশন রেশিও লিখবা, কম্প্রেশন রেশিও কি 1 প্লাস কি লিখতে পারি আমরা ভাইয়া, বিএস ভাগ ভিসি, 1 প্লাস বিএস ভাগ ভিসি, তাহলে কত আসছে দেখো 13.47 আসছে। আচ্ছা এইখানে ডাটা আমি নিজে পরিবর্তন করে দিছি, যার কারণে এটা ফ্র্যাকশন আসছে, এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এটা একটা কিন্তু আমাদের অ্যান্সার। কম্প্রেশন রেশিও চাইছে না, হ্যাঁ চাইছে, তাহলে এটা একটা অ্যান্সার লিখে দাও এখানে, অ্যান্সার। আচ্ছা এরপরে দেখো আমরা কি কাট অফ ভলিউম বের করব, আমাদের এখানে কি লাগবে আর এটা বলো তো ভাইয়া, আমাদের তাপীয় দক্ষতা লাগবে না, তাহলে আমাদের কি লাগবে, এই যে কাট অফ রেশিও রো, এটার মান লাগবে। আর এটার মান কিভাবে বের করবো, আগে আমার কাট অফ ভলিউমটা বের করা লাগবে। তাহলে কাট অফ ভলিউম সমান কি বলছে, কাট অফ ভলিউম সমান এই যে দেখো বলছে যে স্ট্রোকের 5% ফুয়েলের কাট অফ হয়, স্ট্রোকের 5% ফুয়েলের কাট অফ। এখন আমার কাট অফ ভলিউম পর্যন্ত যাইতে হলে কি করতে হবে বলো, কাট অফ ভলিউম পর্যন্ত মানে এই যে এর পরে কাট অফ হবে, ঠিক আছে, এই যে 2 থেকে 3, তাহলে আমার স্ট্রোকের 5% হবে বলছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে হবে আগে, তাহলে আমি কি এখান থেকে এই পর্যন্ত কি ভলিউম বলো তো ভাইয়া, এখান থেকে এটুকু হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, ঠিক আছে, এই যে V2 পর্যন্ত। তাহলে আমি লিখলাম কি কাট অফ ভলিউম সমান ক্লিয়ারেন্স ভলিউম, এখান থেকে এই পর্যন্ত আগে গেছি, তারপরে প্লাস সুইফট ভলিউম ইন্টু 0.08, ঠিক আছে, সুইফট ভলিউম ইন্টু 0.08। আচ্ছা এটা ভুল হয়েছে, এটা হচ্ছে 0.05 হবে, হ্যাঁ, স্ট্রোকের 5% ফুয়েলের কাট অফ ঘটে, তাহলে এটা অবশ্যই এই যে 5% হবে, এখানে এটা ভুল হয়েছে, ঠিক আছে, এটা 0.05 হবে, হ্যাঁ। আচ্ছা এই যে এখানে যেমন ঠিক করে দেওয়া হয়েছে, হয়তো এটা কারেকশন করতে খেয়াল করিনি। তো জাস্ট শুধু কাট অফ ভলিউম তোমরা ডাটা বসায় দাও, ক্লিয়ারেন্স ভলিউমের ডাটা বসালাম, সুইফট ভলিউম ইন্টু 0.05, তাহলে এই যে এই মানটা তোমরা পাবা, ঠিক আছে, এত মিটার কিউব। এরপরে যা শুধু আমরা কাট অফ রেশিও বের করবো, কাট অফ রেশিও কি, কাট অফ ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম। তো কাট অফ ভলিউম কত পাইছি, 0.8 ইন্টু 10⁻⁴, এটার সাথে ক্লিয়ারেন্স ভলিউম দিয়ে ভাগ দিবা, তাহলে দেখো যে 1.62 পাইছি, এটা কি পাইছি, কাট অফ রেশিও পাইছি ভাইয়া। এরপরে যা শুধু বুম তুমি অ্যান্সার বসাই, সূত্র বসাই দিবা, সূত্রে ডাটা বসায় দাও, তোমার ম্যাথটা হয়ে যাবে ইনশাআল্লাহ আগের নিয়মেই। যা শুধু এখানে এটা সমান কত আসছে, 60% অ্যান্সার। এই ছিল হচ্ছে ডিজেল সাইকেলের আরেকটা ম্যাথ। সাধারণত এই ধরনের ম্যাথ দেয় না, মানে এত বড় পরিসরে, অটো সাইকেলেরই দেয়, ডিজেল সাইকেলের দিলে এই টাইপের ম্যাথই দিবে, আশা করি তোমরা পারবা আর কি। আচ্ছা এই ছিল আজকের ক্লাস, এই ক্লাসটা খুবই ছোট, আমি তোমাদের এরপরে হচ্ছে পড়াবো ইনশাআল্লাহ, হচ্ছে হিট ইঞ্জিন করাবো। হিট ইঞ্জিন ক্লাসটা অনেক বড় ক্লাস হবে, লেন্দি হবে, আশা করি তোমাদের উপকারে লাগবে। আর এসএইচ অপটিমার্সের সাথেই থাকো, আশা করি তোমাদের সিলেবাস শেষ করতে খুবই উপকৃত হবে, খুবই দ্রুত তোমরা শেষ করতে পারবা এবং এটা হেল্পফুল হবে। আর এরপরের ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানালাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।